গুড ইভিনিং, ওয়েলকাম টু এডুপেডিয়া। আজ তোমাদের 5th ক্লাস। তোমাদের সামনেই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা আছে, সেই রিলেটেড জিকে নিয়ে আমরা আলোচনা করব। আর তোমরা প্রত্যেক দিন সকালে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সেরও ক্লাস পেয়ে যাবে। তো আজকে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? অপশানগুলো দেখে নি। আকবর, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক কত থেকে কত সালে রাজত্ব করেছিলেন সেটা দেখে নেব। 1333 থেকে 1347 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং ইবন বতুতা ছিলেন মরক্কো দেশের। কোন দেশের? মরক্কো। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? অপশনগুলো দেখি। কাবেরী, কৃষ্ণা, নর্মদা, মুসি। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। কৃষ্ণা নদী কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। আর কৃষ্ণা নদীর ওপরে একটি ড্যাম তৈরি হয়েছে যার নাম নাগার্জুন সাগর ড্যাম। ওকে, পরবর্তী প্রশ্ন, ভগবান মহাবীর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দেখো, গোয়া, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। এর মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান এ, গোয়া, যেটা প্রায় 240 বর্গ কিমি জায়গা নিয়ে অবস্থিত। এর মধ্যে মোলেম ন্যাশনাল পার্ক অবস্থিত, যেখানে লেপার্ড, হাতি, হরিণ এবং বাইসন দেখা যায়। গোয়ার অন্যান্য যে জাতীয় উদ্যান সেগুলো আমরা জেনে নেব, যেমন শেলিমালি বার্ড স্যাংচুয়ারি, এটা বিখ্যাত। শেলিমালি বার্ড স্যাংচুয়ারি। ওকে, এছাড়া আরও কয়েকটা বার্ড স্যাংচুয়ারি, যেমন তামিলনাড়ুতে ন্যাশনাল পার্ক যেগুলো আছে সেগুলো একটু আমরা জেনে নেব। তামিলনাড়ুতে ন্যাশনাল পার্ক আছে আন্নামালাই টাইগার রিজার্ভ, টাইগার রিজার্ভ। ঠিক আছে, এছাড়া গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক, এছাড়া আছে নীলাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এগুলো। বোঝা গেল? আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে আছে কেরালা। তো কেরালাতেও কয়েকটি বার্ড স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক কি আছে সেগুলো আমরা জেনে নেব।
কেরালায় আছে পেরিয়ার টাইগার রিজার্ভ। পেরিয়ার টাইগার রিজার্ভ। পেরিয়ার টাইগার রিজার্ভ। এছাড়া ইড্ডুকি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এগুলো বিখ্যাত। ইদ্দুকি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওকে, এছাড়া দেখো কর্ণাটক। কর্ণাটকে যেটা বিখ্যাত সেটা হলো বন্দিপুর। বন্দিপুর ন্যাশনাল পার্ক। বন্দিপুর ন্যাশনাল পার্ক, এছাড়া কুদারমুখ ন্যাশনাল পার্ক, এগুলো আছে কর্ণাটকে। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে কোথায় কি ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ বা বার্ড স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে সেগুলো সম্বন্ধে জানলাম। পরবর্তী প্রশ্ন, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? অপশানগুলো দেখি। কুমারিল ভট্ট, বৃহদ্রথ, নাগদশক, অজাতশত্রু। এখানে সঠিক উত্তরটি হবে অপশান, দেখো, সি, নাগদশক। ঠিক আছে, তো আমরা হর্ষঙ্ক বংশ সম্বন্ধে জানছি। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। বিম্বিসার, যিনি 544 থেকে 492 বিসি, 492 পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং ইনি ছিলেন প্রথম শাসক বা প্রতিষ্ঠাতা। বিম্বিসারের পরে ছিলেন অজাতশত্রু। অজাতশত্রু, যিনি তার রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেছিলেন অজাতশত্রু। এছাড়া ছিলেন উদয়ন। ঠিক আছে, তো হর্ষঙ্ক বংশের পরে যারা রাজত্ব করেছিলেন, এরপরে ছিলেন উদয়ন। হর্ষঙ্ক বংশের পরে এসেছিল শিশুনাগ বংশ। শিশুনাগ বংশ এবং নাগদশক ছিলেন হর্ষঙ্ক বংশের শেষ রাজা। শেষ রাজা ছিলেন নাগদশক। 437 থেকে 413, 437 থেকে 413, ওকে, বিসি। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 5 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম ফুল? র্যাফলেসিয়া, সূর্যমুখী, ডালিয়া, গাঁদা। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, র্যাফলেসিয়া। 6 নম্বর প্রশ্ন দেখো, নোবেল পুরস্কার প্রবর্তন করার দেশটির নাম? আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, সুইডেন। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, সুইডেন। সুইডেনের কোথা থেকে? স্টকহোম থেকে।
এবং নোবেল পুরস্কার শুরু করা হয়েছিল 1901 সাল থেকে। অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়? 1969 সাল। 1969 থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয়। নোবেল শুরু এবং নোবেল শান্তি পুরস্কার যারা দেয়, নোবেল সাধারণত 6টা টপিকের ওপর দেওয়া হয়। অর্থনীতিতে শুরু হয়েছিল 1969 সালে এবং শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়ে, অসলো থেকে। শান্তিতে নোবেল পুরস্কার। অসলো, নরওয়ে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, মুন্সী প্রেমচাঁদ ছিলেন একজন কবি, লেখক, গায়ক, চিত্র পরিচালক। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, কবি। যার আসল নাম ধনপথ রায় শ্রীবাস্তব। মূলত হিন্দি ও উর্দু ভাষাতে তিনি লিখতেন। পরবর্তী প্রশ্ন, ইটানগর যে রাজ্যের রাজধানী তার নাম? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের বর্তমান রাজ্যপালের নাম আমরা জেনে নেব। বর্তমান রাজ্যপাল হলেন কাইওয়ালা ত্রিভিকরম পারনাইক। আচ্ছা, এরপরে দেখো বাকি যে অপশানগুলো আমাদের আছে, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ এবং এখানে রাজ্যপাল হলেন আনন্দি প্যাটেল। ত্রিপুরা, ত্রিপুরার রাজধানী আগরতলা এবং রাজ্যপাল হলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আর উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের রাজধানী তো তোমরা জানো দেরাদুন। দেরাদুন এবং দেরাদুনের রাজ্যপাল হলেন গুরমিত সিং। ওকে, ত্রিপুরার আগরতলা এবং রাজ্যপাল বললাম ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ওকে, উত্তরপ্রদেশের রাজ্যপাল তো বললাম আনন্দি প্যাটেল।
পরবর্তী প্রশ্ন দেখো, ঘানা পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশানগুলো আছে রাজস্থান, আসাম, উত্তরপ্রদেশ, কেরল। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, রাজস্থান। রাজস্থানের যে ন্যাশনাল পার্কগুলো আছে আমরা জানবো কিওলাদিও ন্যাশনাল পার্ক। কিওলাদিও ন্যাশনাল পার্ক আছে রাজস্থানে। এছাড়া রণথম্বোর, এটাও বিখ্যাত, রণথম্বর ন্যাশনাল পার্ক। এছাড়া স্যাংচুয়ারির মধ্যে হচ্ছে সরিস্কা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঠিক আছে। এছাড়া টাইগার রিজার্ভের মধ্যে সরিস্কা টাইগার রিজার্ভ। সরিস্কা টাইগার রিজার্ভ। এছাড়া রামগড়, ভিসধারী টাইগার রিজার্ভ, এইগুলো। এছাড়া দেখো এখানে যে অপশানগুলো আছে, আসাম, তো আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্ক, যেটা তোমরা পরিচিত, কাজিরাঙা আসামের। কাজিরাঙা ন্যাশনাল পার্ক। এছাড়া মানস ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, আমি আর সবগুলো লিখলাম না। ঠিক আছে। আচ্ছা, উত্তরপ্রদেশে তো দুধওয়া ন্যাশনাল পার্ক, উত্তরপ্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক হচ্ছে দুধওয়া। দুধওয়া ন্যাশনাল পার্ক। এছাড়া নবাবগঞ্জ বার্ড স্যাংচুয়ারি, নবাবগঞ্জ বার্ড স্যাংচুয়ারি, এইগুলো। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, রঙ্গিত কোন নদীর উপনদী? তিস্তা, তোরসা, মহানন্দা, জলঢাকা। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, তিস্তা। তো আমরা তিস্তার উপনদী সম্বন্ধে জেনে নেব। তিস্তার উপনদী তাহলে একটা তো এখানে আমরা পাচ্ছি রঙ্গিত, এছাড়া হলো রংপো। রংপো কিন্তু তিস্তার উপনদী। আচ্ছা, এখানে দেখো তোরসা নদী আছে, এগুলো সবই উত্তরবঙ্গের নদী। তো তোরসার যে উপনদী আছে সেটা হলো কালজানি। কালজানি তোরসার উপনদী, কালজানি, ডুলুং, এগুলো হলো তোরসার উপনদী। মহানন্দা, মহানন্দার উপনদী হলো কালিন্দী। কালিন্দী, মেচি, কালিন্দী, মেচি, এগুলো হলো মহানন্দার উপনদী। কঙ্কাই। জলঢাকার উপনদী হলো মূর্তি এবং মুজনাই। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, সিলিকোসিস রোগে কোন জিনিসটি আক্রান্ত হয়? হৃৎপিণ্ড, যকৃৎ, ক্ষুদ্রান্ত, ফুসফুস। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, ফুসফুস। সাধারণত বালি, শিলা, মূলত পাথর, মানে যারা পাথরের কাজের সঙ্গে যুক্ত তাদের এই রোগটি দেখা যায়, সিলিকোসিস রোগটি, যেখানে ফুসফুস আক্রান্ত হয়। ওকে। পরবর্তী প্রশ্ন, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দেখো অপশনগুলো কি কি আছে দেখে নি। সিমলা, দার্জিলিং, গৌহাটি,
লাদাখ। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, লাদাখ। হেমিস জাতীয় উদ্যানে স্নো লেপার্ডস পাওয়া যায়। স্নো লেপার্ডস। স্নো লেপার্ডস পাওয়া যায়। আর এটা হিমালয়ের একমাত্র জাতীয় উদ্যান। উত্তরের একমাত্র জাতীয় উদ্যান হলো হেমিস, যেটি লাদাখে অবস্থিত, যেখানে স্নো লেপার্ডস পাওয়া যায়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন। নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? অপশনগুলো দেখে নেব। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, জলঙ্গি। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য প্রায় 2900 কিলোমিটার। ঠিক আছে, তো এটা তিব্বত থেকে উৎপন্ন হয়েছে, চেমায়ুংদং হিমবাহ থেকে, এবং অরুণাচল প্রদেশে প্রবেশ করছে ভারতের নামচা বারোয়া থেকে। এটা হিমালয়ের পূর্ব বিন্দু। বোঝা গেল। ব্রহ্মপুত্রর উপনদীগুলো সম্বন্ধে জেনে নি। ব্রহ্মপুত্রর উপনদীগুলো হলো মানস, সংকোষ, দিবং। এটা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। কেরালাকে পরাজিত করে সন্তোষ ট্রফি জিতল কে? মুম্বাই, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, গুজরাট। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, পশ্চিমবঙ্গ। 2025-26 সালে 1-0 গোলে পরাজিত করেছে কেরালাকে অভিষেক পাওয়ার। ঠিক আছে, এবং 24-25-এও 1-0 গোলেই পরাজিত করে সন্তোষ ট্রফি জিতেছিল পশ্চিমবঙ্গ। পরবর্তী প্রশ্ন। আমেরিকার পর হু থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করলো কে? অপশনগুলো হলো ফ্রান্স, স্পেন, ব্রাজিল এবং আর্জেন্টিনা। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, আর্জেন্টিনা। পরবর্তী প্রশ্ন। নদী ভাঙন রোধ করতে নদী বন্ধন প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার? দেখো অপশনগুলো দেখে নি। পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, ঝাড়খণ্ড। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, পশ্চিমবঙ্গ। তো এই অর্থবর্ষে প্রায় 200 কোটি টাকা ব্যয় করে এই নদী বন্ধন প্রকল্প চালু করা হয়েছে নদীর ভাঙন রোধ করতে। নদী সংক্রান্ত সবকিছুর ওপর 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে 25-26 যে বাজেট সেখানে। ওকে, পরবর্তী প্রশ্ন। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কত? আচ্ছা, এখানে অপশনগুলো আছে 80, 85, 91 এবং 90। কিন্তু বর্তমানে ভারতে রামসার সাইটের সংখ্যা 96টি। এর আগেও আমি ক্লাসে বলেছিলাম, তো এখানে অপশনগুলো ভুল আছে। সঠিক উত্তরটি হবে 96টি, এবং রিসেন্ট যেটা তামিলনাড়ু থেকে 2টি জায়গা রামসার সাইট অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন। নারী ভোটাধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের মতো বিষয়গুলো কোন আন্দোলনের সাথে যুক্ত? শ্রমিক আন্দোলন, পরিবেশবাদী আন্দোলন, ছাত্র আন্দোলন, নারীবাদী আন্দোলন। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, নারীবাদী আন্দোলন। 19 শতকের শেষ এবং 20 শতাব্দীর গোড়ার দিকে
নারীদের ভোটাধিকার এবং তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ভাবে মুক্তির জন্য এই আন্দোলন শুরু হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী কোন উন্নয়নের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে? বিনামূল্যে শিক্ষা প্রদানের বিধান, 100 জনের কর্মসংস্থান দেওয়ার বিধান, প্রতিটি ব্যক্তির সৃজনশীল সম্ভাবনা, ভারতের সেরা অকাঠামো ব্যবস্থা। তো দেখো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, প্রতিটি ব্যক্তির সৃজনশীল সম্ভাবনা। মানে এনইপি 2020 অনুযায়ী প্রতিটি ব্যক্তির সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং উদ্ভাবনী ক্ষমতাকে আরও বেশি করে উৎসাহিত করার জন্য এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ওকে, এবং লাস্ট প্রশ্ন আজকে তোমাদের, জাতীয় শিক্ষানীতি 2020 অধীনে বিদ্যালয় শিক্ষার জন্য প্রস্তাবিত কাঠামোটি কি? তো এখানে অপশানগুলো দেখো, 5+3+4+2, 5+3+3+4, 5+4+3+2 এবং 4+3+3+4। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, 5+3+3+4, যেখানে ধরা হচ্ছে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে 3 থেকে 18 বছরের মধ্যে। এটা পুরোটাকে 4টি ভাগে ভাগ করা হচ্ছে, যেখানে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মধ্যে প্রথম 5 বছর, প্রাক-প্রাথমিকের 3 বছর এবং ক্লাস 1 এবং 2 নিয়ে যেটা প্রথমেই 5 বছর, যেটাকে বলা হচ্ছে ভিত্তিমূলক পর্যায়। ভিত্তিমূলক পর্যায় বা ফাউন্ডেশনাল স্টেজ, যেটা প্রাক-প্রাথমিকের 3 বছর, প্রাক-প্রাথমিকের 3 বছর প্লাস প্রাথমিকের 2 বছর, প্রাথমিকের ক্লাস 1 এবং ক্লাস 2, এটা নিয়ে টোটাল 5 বছর। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ক্লাস 3 থেকে 5, ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত, যেটাকে বলা হচ্ছে প্রস্তুতিমূলক পর্যায়, প্রিপারেটরি বা প্রস্তুতিমূলক। তিন নম্বর যেটা, সেটা হলো ক্লাস 6 থেকে ক্লাস 8। এই যে 3 বছর, এই 3 বছরটা হলো মধ্যম পর্যায়, মিডল স্টেজ। এবং লাস্ট যেটা, সেটা হলো ক্লাস 9 থেকে 12। লাস্ট পর্যায় 4 বছর, এই 4 বছরটা হলো একদম মাধ্যমিক পর্যায়। তো এই অনুযায়ী ভাগটা করা হয়েছে। আগে 10+2 ছিল, তার পরিবর্তে এখন 5+3+3+4 এই কাঠামো নিয়ে আসা হয়েছে। ওকে, তো আজকে এই পর্যন্তই তোমাদের 20টা প্রশ্ন আলোচনা করা হলো। আবার পরবর্তী ক্লাস তোমরা কালকে ইভিনিংয়ে পাবে।
আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ।